উত্তাল ফরিদপুর থানা ও উপজেলা পরিষদে হামলা, অফিসার্স ক্লাবে আগুন। দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে গেলেন বিএনপি নেতাকর্মীরা। চলতি মাসেই জামায়াতের আন্দোলন ঘোষণা হলো তারিখ। 13 দিনের রেমিটেন্স এলো প্রায় 16,000 কোটি টাকা। আন্দোলনে না গিয়েও 52 জন হয়েছেন জুলাই শহীদ। জাতিসংঘের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেএনজি, ফের বিক্ষোভ। ফরিদপুরের ভাঙায় আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা উপজেলা পরিষদ ও থানা ভবনে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। এছাড়া উপজেলা অফিসার্স ক্লাবে আগুন ধরিয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভাঙা মডেল মসজিদে আশ্রয় নেন। আলগি ইউনিয়নের সোয়াদে এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ভাঙা গুলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে জনতার ধাওয়া খেয়ে পুলিশ সদস্যদের মসজিদে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় উপজেলা পরিষদ থানা ভবনে হামলা ও ভাঙচুর চালানো হয় এবং উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করা হয়। 4 সেপ্টেম্বর গেজেটের মাধ্যমে 300 আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভাঙা উপজেলা আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে যুক্ত করা হয়েছে। এরপর থেকে ভাঙায় বিভিন্ন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। দাওয়াত না পেয়ে মাদ্রাসার অনুষ্ঠানের খাবার খেয়ে নষ্ট করে গেলেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়ে ও নষ্ট করে ফেলেছেন গলিশাখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী ও সাধারণ সম্পাদক রিপন কাজী ও তাদের অনুসারীরা। 15 সেপ্টেম্বর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ঘটনার সঙ্গে জড়িত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। চলতি মাসেই জামায়াতের আন্দোলন ঘোষণা হলো তারিখ। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। দলটি নেতাদের বরাতে জানা গেছে, পিআর পদ্ধতির বাস্তবায়ন, জাতীয় পার্টি ও 14 দলকে নিষিদ্ধকরণ সহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 18, 19 ও 26 সেপ্টেম্বর বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত। এই বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেন, আমরা সংসদের উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ উভয় ক্ষেত্রে পিআর পদ্ধতির বাস্তবায়ন চাই। 13 দিনের রেমিটেন্স এলো প্রায় 16,000 কোটি টাকা। প্রতি ডলার 122 টাকা ধরে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 16,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী সেপ্টেম্বরের প্রথম 13 দিনে দেশে রেমিটেন্স এসেছে 130 কোটি 60 লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে 15 কোটি 60 লাখ ডলার বেশি। বিদায়ী বছরের একই সময়ে দেশে 115 কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। আন্দোলনে না গিয়েও 52 জন হয়েছেন জুলাই শহীদ। একটি জাতীয় দৈনিকের 2 মাসের অনুসন্ধানে দেখা গেছে, সরকারি তালিকায় থাকা 834 জনের মধ্যে অন্তত 52 জন রয়েছেন যারা আসলে শহীদদের তালিকার অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য নন। 36 জনের পরিবারের মধ্যে তাদের স্বজনরা আন্দোলনের শহীদ হননি। বাকি 16 জন মৃত্যুর কারণ স্থানীয়ভাবে অনুসন্ধান এবং সরকারি নথি পর্যালোচনা করে জানা গেছে। বেশিরভাগ ক্ষেত্রে শহীদদের তালিকার নাম ওঠাতে ভূমিকা রেখেছেন নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা। জাতীয় দৈনিকটি 41টি পরিবারের সঙ্গে কথা বলেছে। অনেকেই স্বীকার করেছেন তাদের স্বজনদের মৃত্যু জুলাই গণ অভ্যুত্থানের অংশ নেওয়া হয়নি। কেউ কেউ বলেছেন তারা সরকারি ক্ষতিপূরণ পাওয়ার আশায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে তাদের প্ররোচনাও দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবারকে এককালীন মোট 30 লাখ টাকা দেবে সরকার। এর মধ্যে 10 লাখ টাকার সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। বাকি টাকা চলতি অর্থ বছরে দেওয়া হবে। এছাড়া প্রত্যেক শহীদ পরিবার মাসে 20,000 টাকা করে ভাতা পাচ্ছে। ঢাকায় তাদের ফ্ল্যাট দেওয়ার জন্য একটি প্রকল্প নেওয়া হচ্ছে। জাতিসংঘের প্রেসিডেন্ট পদে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে এই পদে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হবে ফিলিস্তিন ও সাইপ্রাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই মাসের শেষের দিকে জাতিসংঘের 80তম অধিবেশনের সময় বাংলাদেশ তাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে। এই প্রচারণায় দেশের প্রধান উপদেষ্টা ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা অংশ নেবেন। 2026 সালের মে মাস পর্যন্ত দেশ বিদেশে এই প্রচার কার্যক্রম চলবে। এই পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জাতিসংঘ সাধারণত 5টি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে তাদের প্রেসিডেন্ট নির্বাচিত করে। এবারের নির্বাচনে এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ, ফিলিস্তিন ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক এই নির্বাচনের নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। নেপালের নতুন প্রধানমন্ত্রীরা পদত্যাগ চায় জেএনজি, ফের বিক্ষোভ। নেপালের তরুণদের নায়ক হিসেবে পরিচিত পাওয়া সুদান গুরুংয়ের নেতৃত্বাধীন জেএনজি গ্রুপের একটি অংশ অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেছে। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতপতির বরাত দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে জানিয়েছে, সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। কাঠমান্ডুর বালাওয়াতে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ভাষ্য, তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে। বিশেষ করে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের বিরোধিতা করেছিলেন গুরুংয়ের দল। তিনি দাবি করেন, বর্তমান সরকারকে ক্ষমতা এনেছে জেএনজি, তাই কেউ তাদের থামাতে পারবে না। গুরুং বলেন, আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকে তাদের উপড়ে ফেলব। আরিয়ালের কথা উল্লেখ করে সুদান গুরুং আরও বলেন, ওম প্রকাশ আরিয়াল আইনজীবী, তিনি ভিতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন।